নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলায় আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় দেখাবো প্রথমেই ভগবান গোলার খবর। এই কয়েকদিন আগেই ভগবান গোলায় বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ভাস্কর সরকারকে। সেই ভাস্কর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছিলই, এবার বিজেপি ভাঙলো, বিজেপির একাংশ ভাঙলো সেই ভাস্কর সরকারের গাড়ি। দেখছেন সেই ছবি, অর্থাৎ বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর সরকার, ভগবান গোলার প্রার্থী ইদ্রিস আলীর মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে। বিজেপির ভাস্কর সরকারকে নিয়ে একেবারে তীব্র আপত্তি আরেক অংশের। এর আগে ক্ষোভ ছিল, আর যে ছবি দেখছি সেই ছবি হচ্ছে ভাস্কর সরকারের গাড়ি ভাঙলো বিজেপিরই একাংশ। দেখছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হলো ঘটনাটা? যারা বিক্ষুব্ধ চিহ্নিত করা গেছে, আমরা কয়েকদিন আগেই দেখিয়েছিলাম, যারা বিক্ষুব্ধ তারাই কি এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন? হ্যাঁ দেখো, যারা বিক্ষুব্ধ তারাই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে কিন্তু অভিযোগ, এবং যে অমর ঘোষের বিরুদ্ধে অভিযোগ সেও কিন্তু স্বীকার করে নিয়েছে। আজকে ভগবান গোলার যে উপনির্বাচনের জন্য তোমার বিজেপির প্রার্থী ভাস্কর সরকার তার লোকজনকে নিয়ে ভগবান গোলার বড়বড়িয়া এলাকাতে প্রচারে গিয়েছিল। সেই সময় অভিযোগ যে অমর ঘোষের নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ তারা কিন্তু তার উপর চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। যদিও অমর ঘোষের দাবি যে তারা কিন্তু বিক্ষুব্ধ প্রথম থেকেই তার হয়ে বিদ্রোহ ঘোষণা করছে এবং তাকে প্রার্থী হিসাবে মেনে নেবে না, সেটা কিন্তু ঘোষণা করে যেতে। সেই সময় তারা মিটিং করছিল এবং তাদেরকে ওপর চড়াও হয় এই ভাস্কর সরকারের লোকজন, তারাই কিন্তু প্রতিহত করেছে এবং দুই পক্ষ থেকে কিন্তু ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে তোমার ভগবানগোলা থানার পুলিশ এবং রাজ্য নেতৃত্ব কি বলছে। দেখো, জেলা নেতৃত্ব দিয়ে দুই পক্ষকে নিয়ে বসানোর চেষ্টা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই, কিন্তু সেই সমস্যা মিটছে না। আজকে যারা বিক্ষুব্ধ রয়েছে, যারা এই ভাস্কর সরকারকে প্রার্থী করতে চায় না, মেনে নিতে চায় না, তারা কিন্তু একজোট হয়ে ভগবানগোলা ওই বড়বড়িয়া এলাকাতেই তারা মিটিং করছিল, বৈঠক করছিল। সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং জেলা নেতৃত্ব কিন্তু পুরো ঘটনাটাতে কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে রয়েছে। বিড়ম্বনা তো পড়তেই হবে, কারণ এইরকম ভাবে প্রার্থীর গাড়ি ভাঙচুর করছেন বিজেপির একাংশ। এর আগে আমরা দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা, তারা ক্ষোভ প্রকাশ করছেন। আজকে ভাস্কর সরকার কি বললেন দেখুন। আমাদের প্রচার ছিল, সেখানে আমি প্রার্থী হিসেবে গিয়েছিলাম দীনেশ মণ্ডলের ডাকে, মণ্ডল প্রেসিডেন্ট। সেই সময় আজকে যে অমর ঘোষ আপনারা বলছেন না যে বিজেপির কর্মী নয়, অমর ঘোষ গত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল করতো, বিজেপিতে যোগদান করে পঞ্চায়েত ভোটে তিনি তৃণমূলের হয়ে ভোট করায়। তাই তাকে দল বিরোধী কাজ করার জন্য দল তাকে পদে রাখেনি। তৃণমূলের মদতপুষ্ট হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আমার মণ্ডল প্রেসিডেন্ট ভাই দীনেশ মণ্ডলের গায়ে হাত দেয়, মারধর করে এবং এই গাড়ি ভাঙচুর করেছে। আর বিক্ষুব্ধরা যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছেন দেখুন। টিএমসি দালাল তো ওরাই, গৌরী শঙ্কর টিএমসি দালাল, জেলার সভাপতি টিএমসি দালাল। গৌরী শঙ্কর আমার কাছে গ্রাম পঞ্চায়েতের বি ফর্ম 15টা বি ফর্ম নিয়ে গিয়েছে। আমার দলের যারা ভোটে দাঁড়াল ছিল তাদের বিপক্ষে তারা বি ফর্ম দিয়ে গৌরী শঙ্কর নির্দলে বিজেপির পক্ষে তারা ক্যান্ডিডেট খাড় করেছে। এই মুহূর্তের আরো একটি বড় খবর। এতদিন সিবিআই হানা দিচ্ছিল মহুয়া মৈত্রর বাড়ি, দলীয় কার্যালয়ে, এবার ইডি মামলা করলো। ইডি টাকা তছরূপের মামলা। ইডি এবার মহুয়া মৈত্রর তদন্ত করবে, ইডি মামলা করলো। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। কি দেখানো হচ্ছে সিবিআই এর পর এবার মামলা ইডির? কি জন্যে সেই ঘুষের বদলে প্রশ্ন এবং তার সঙ্গে পিএমএলএ অর্থাৎ আর্থিক লেনদেন। একেবারে অয়ন, দেখো এবার পিএমএলএ অ্যাক্টে কিন্তু মামলা রুজু করা হলো মহুয়া মৈত্রর বিরুদ্ধে। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেস রেজিস্টার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে আমরা দেখেছিলাম যে মহুয়া মৈত্রকে দুবার সমন পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। গত সপ্তাহেও ইডির সমন পাঠানো হয়েছিল, যে সমন তিনি মানেননি এবং তিনি যাননি। তিনি তার বদলে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে প্রচার সেরেছিলেন।
মূলত ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফিমা যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের হিসেবে মহুয়া মৈত্র এবং দর্শন হিরানন্দানি যাদের দুজনের প্রশ্ন করার জন্য তাদেরকে সামন পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই সিবিআই তার অফিস বাড়ি সহ একাধিক মোট 3 জায়গায় রেড করেছে এই কেসে, এবং সিবিআই এর কেসের ভিত্তিতেই কিন্তু এবার পিএমএলএ অ্যাক্টে কেস রুজু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখানে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আরো বেশি সুযোগ পাবে মহুয়া মৈত্রকে তলবে বা জিজ্ঞাসাবাদে? দেখো, যে ক্ষেত্রে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু মহুয়া মৈত্রকে এর আগে 2 বার সামন দেওয়া হয়েছে এবং তিনি সেই সামনের জবাব দেননি বা তিনি অ্যাপিয়ার করেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের সামনে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেস রিজু হলে তাকে সামন দিলে সেক্ষেত্রে তার আইনি বৈধতা অনেকটা বেশি থাকবে এবং যে পিএমএলএ অ্যাক্টে তারা তদন্তটা আরো বেশি স্মুথ গতিতে তারা করতে পারবেন, এমনটাই যুক্তি ইডি কর্তাদের। ধন্যবাদ। প্রতিদিন খবরে দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, দুর্মুখ বলে পরিচিত, বিরোধীদের সমালোচিত, বিরোধীদেরকেও পাল্টা আক্রমণ করেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ নিজের নেতাদের, নিজের দলের নেতাদের নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। কি বললেন দেখুন। তাঁর বক্তব্য সবসময় খুব বেশি মাত্রায় রাজনৈতিক। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন শাড়ি করে বারমুড়া করতে পারেন, বারমুড়া করতে পারেন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। কমিশন সতর্ক করেছে, এমনিতেই কোণঠাসা দিলীপ ঘোষকে সেন্সর করেছে দলও। বারবার তাঁর এমন মন্তব্যে ভোট বেড়েছে না কমেছে সেই বিতর্কে অংশ নিয়েছে বিজেপির পোড় খাওয়া নেতারাও। জেতা আসন থেকে সরিয়ে নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করানো হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির পায়ের তলার মাটি জোগানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বিরোধীরাও তাঁর সাফল্যের এই খতিয়ান মেনে নেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18 আসনে জেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসে সর্বোচ্চ 77 আসন পায়। লোকসভায় বাংলা থেকে 2 থেকে 18 জন সাংসদ, আর বিধানসভায় বিজেপির 3 থেকে 77 সদস্য। দলের জেতা আসন থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে সেন্সর করার পরেও বিশ্বস্ত ছিলেন দিলীপ। অভিমানের পর আবার চ্যালেঞ্জের মুখে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। পরিস্থিতি আঁচ করে সাবধানী রাজ্য বিজেপির তা বড় নেতারা। সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। পূর্বসূরির কৃতিত্ব মেনে নিয়েছেন উত্তরসূরি। যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনো যারা নেতা ছিলেন তাদের সাথে উনি মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন এবং তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল। এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এখনও তারা পার্টিতেই আছে, এখন সবাই মিলে আমরা লড়াই করছি। লড়াইটা এবার কঠিন, ভোটে জেতার উপর নির্ভর করছে একসময় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই বুঝেই ভোটের ময়দানে দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। বারবার তথ্য প্রমাণে দেখা গেছে রাম ভোট, বামের ভোট রাম পেয়েছে, বাম ভোট শিফট করেছে রামে। আবারও নিশীথ প্রামাণিক তিনি আবার রাম ভোটের কথা বললেন, বাম ভোটকে বললেন রাম ভোটে আসতে। রাম ভোট, বাম ভোট, এই সমীকরণ কি এখন নিশীথ প্রামাণিকের লক্ষ্য? গোটা রাজ্যেই বিজেপির লক্ষ্য 2019-এর পরে? দেখুন। নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ। 24-এর ভোটে তাঁর নজর বামেদের ভোটে। যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই,
ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবেন। বিজেপির হয়ে ও যে বামেদের পার্টি অফিসগুলো ফেরত দেবে, সেটা করবার আগে ও ত্রিপুরায় গিয়ে সিপিএম এর যত অফিস বিজেপি দখল করেছে তার একটা অংশ ফেরত দিয়ে আসুক। যে কথাটা বলেছে সেটা ওর চরিত্রের সাথে মানানসই, কারণ ও হচ্ছে সুপারি কিলারের মতন কথাটা বলেছে। সুপারি কিলাররা যেমন পয়সার বিনিময়ে মানুষ খুন করে, ও তেমনি ভোটের বিনিময়ে সিপিএম এর পার্টি অফিস উদ্ধার করে দেওয়ার কথা বলেছে। একসময় বামেদের গড় ছিল কোচবিহার। 1977 থেকে 2009 টানা এই লোকসভা কেন্দ্রে যেতে বাম শরিক ফরওয়ার্ড ব্লক, 2014 যেতে তৃণমূল, 2019 বিজেপি। ভোটের ফলে স্পষ্ট বামেদের ভোট রামে যাওয়াতেই 2019 কোচবিহারে যেতে বিজেপি। 2014 কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পান প্রায় 33% ভোট, 2019 তা দাঁড়ায় 3%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 30%। এবার দেখুন বিজেপি কিভাবে বেড়েছে। 2014 কোচবিহারে বিজেপি প্রায় 16% ভোট পায়, 19 সেটাই হয় প্রায় 48%, অর্থাৎ বিজেপির ভোট বাড়ে 32%। তার মানে বামেদের ভোট কমল 30%, বিজেপির ভোট বাড়ল 32%। এতেই স্পষ্ট বামেদের ভোট গিয়েছিল বিজেপিতে। শুধু কোচবিহার নয়, 2019 রাজ্য জুড়েই এই সমীকরণ দেখা গেছে, যার জেরে বিজেপি 2 থেকে 1 লাফে পৌঁছে যায় 18-এ। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট, 19 যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%, আর 19 কংগ্রেসের কমেছিল প্রায় 7% ভোট। দুদল মিলিয়ে ভোট কমে প্রায় 25%, আর 16-র তুলনায় 19 বিজেপির ভোট বাড়ে প্রায় 30%। এই অঙ্কে স্পষ্ট 19 লোকসভা ভোটে বামেদের ভোটের একটা অংশ গিয়েছিল রামে। এবার কি 24-এও বামেদের ভোট পেতে মরিয়া পদ্ম শিবির? যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবে। নিশীথ প্রামাণিকটা কে? তাকে কে দায়িত্ব দিয়েছে আমাদের পার্টি অফিস ফেরত দেবার? আমাদের পার্টি অফিস দখল হয়েছে কোচবিহারে, নিশীথ প্রামাণিকরা পার্টি অফিস ভেঙেছে, দখল করেছে, আক্রমণ করেছে, তারপরে নিজের পিঠ বাঁচাতে এখন তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বা তৃণমূলের ছাটমাল হয়ে বিজেপিতে গেছে, বা লুটের ভাগ পেতে বিজেপিতে গেছে। তাকে কে দায়িত্ব দিয়েছে? পার্টি অফিস আমরা চালু করেছি, বহাল হয়েছে, নিজেদের হিম্মতে করেছি, মানুষ আমাদের সহায়। ওই নিশীথ ফিশিদ আমাদের লাগে না। নিউজ 18 বাংলা। আর এই ভোট এলে কত কিছু না হয়। বিজেপির নির্বাচনী কার্যালয় করেছে বলে পুরসভার বেআইনি নির্মাণের নোটিশ চলে গেল। এরকমটাই তো অভিযোগেই সল্টলেকে এফডি ব্লকে ওখানে নির্বাচনী কার্যালয় করা হয়েছে। তারপরেই নাকি 7 বছরের পুরনো বাড়িতে বেআইনি নির্মাণের নোটিশ। বারাসাত লোকসভার মধ্যে পড়ে সল্টলেক। কয়েকদিন আগে এখানকার এফডি ব্লকে একটি বাড়ি ভাড়া করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের কাজের জন্য। সেই বাড়িতেই নোটিশ দিয়েছে বিধাননগর পুরসভা। অভিযোগ, পুরো আইন ভেঙে এই বাড়ি তৈরি করা হয়েছে। বিজেপি অবশ্য এই নোটিশের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে। তাদের প্রশ্ন, এতদিন কেন বিধাননগর পুরসভার চোখে পড়েনি? বিজেপি অফিস করতেই বাড়িটা বেআইনি হয়ে গেল। পরিকল্পিতভাবে তৃণমূলের সঙ্গে বা তৃণমূলের আতাতে বা তৃণমূল কি করেছে সেটা তাদের ব্যাপার। সেই বাড়িতে যদি তার ফার্স্ট ফ্লোরের ওপরে যদি অবৈধ নির্মাণ কিছু হয়ে থাকে সেটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখবে, এবং যে বাড়ির মালিক, যে ল্যান্ডলর্ড, সে করবে। তার অবৈধ নির্মাণ করেছে যদি ভেঙে ফেলতে হবে। একই সুর বাড়ির মালিকের গলায়। বেআইনি নির্মাণের অভিযোগ উড়িয়ে তার দাবি, বিজেপিকে ভাড়া দেওয়ার কারণেই তার বাড়িতে নোটিশ সাটিয়েছে তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা। তাহলে একদিন 7 বছর কি করে থাকলো? বিজেপি পার্টি অফিস করাতেই এরকম ধরনের। ওটাই রাগ।
বিজেপির পার্টি অফিস ছিল কি ছিল না জানি না, 3 কাঠা জমিতে দোতলা বাড়ি হওয়ার কথা, সেখানে 3তলা বাড়ি করা হবে। সে প্রমাণ কোনো কোথাও অবৈধ কিনা, যদি অবৈধ হয় তাকে ভেঙে ফেলতে হবে। নিউজ 18 বাংলা। ওই কথাতেই আমি আছি, ভোট এলে কত কিছু না হয়। বাঁকুড়ায় সৌমিত্র খাঁর হাত ধরে এক মহিলা বিজেপিতে যোগ দিলেন আর পদ পেয়ে গেলেন মণ্ডল স্তরের পদ। আর সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী, তিনি কটাক্ষ করছেন যে বিজেপিতে আর লোক নেই। উনি বিজেপিরই ছিলেন নেত্রী বা যাই হোক বিজেপিরই কর্মী। বিজেপি থেকে লোকজন প্রতিদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করে যাচ্ছে এবং জয়েন করার জন্য লাইন দিচ্ছে। হতাশাগ্রস্ত হয়ে, দিশাহীন হয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও লোক পাচ্ছি না, চলো জোরজার করে নিজের দলের কর্মীকে জয়েন করিয়ে দাও। জয়েন করিয়ে রাতারাতি আবার পদ দিয়ে দিলেন জিএস। মানে সত্যি বিজেপির লোক নেই কিন্তু পদের ছড়াছড়ি, এটাই হাস্যকর লাগে। অপর্ণা সোরেল একজন সাধারণ গ্রাম্য মহিলা। তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর আক্রমণ করে, পাত্রসারে মহিলাদের উপরে অত্যাচার করে, সাধারণ গ্রামের 8 পড়ে মহিলা যোগদান করেছেন, 50টা পরিবারকে যোগদান করিয়েছেন এবং আমরা তাকে দলীয় জায়গা দিয়েছি। মণ্ডলে মহিলা মোর্চার একটা জায়গা দেওয়া হয়েছে, কোনো পার্টি করতেন না, তিনি এসে যোগদান করলেন। বিজেপি মানুষকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেস চুরি করতে ভালোবাসে, তাই সাধারণ 8 পড়ে মহিলাকে নিয়ে আমরা এগিয়ে যাই। আর বদলি তো চলছেই। সৌম্য রায়, ডিসি সাউথ, তাকে বদলি করা হলো। নির্বাচনের সঙ্গে কোনো কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না, নির্বাচন কমিশন করলো। তিনি কে? তিনি ডিসি সাউথ, আবার তিনি হচ্ছেন বিধায়ক লাভলি সরকারের স্বামী। এর আগেও 21-এর বিধানসভা ভোটের আগে লাভলি মৈত্রর স্বামী, আর এর আগেও 2021-এও বিধানসভা ভোটের আগেও তাকে বদলি করা হয়েছিল। এ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন, এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে, রাষ্ট্র হোম মিনিস্টার, তার বিরুদ্ধে কত কেস, কোন কেসটা নেই, কটা অ্যাকশন নিয়েছে? সুতরাং আপনি ডাক্তার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না, আপনি একটা অফিসার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না, এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে। আর ছুড়ছড় চড়ালেন লাভলি মৈত্র। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবটাই তো আমাদের বিজেপির অঙ্গুলি হেলনে চলে। আগেও সরিয়েছে বিধানসভা নির্বাচনে, আবার লোকসভা নির্বাচনে সরালো। যতবার সরাবে আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো। আমাদের পশ্চিমবাংলায় একজন মির্জাফর আছে, তার অঙ্গুলি হেলনে হচ্ছে। তিনি নোট করে রেখেছেন, তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে। তৃণমূল কংগ্রেস ঘাসফুলের দল, যত কাটার চেষ্টা করবে তত পারবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেবো। এবার অন্য খবর, রাজনীতি থেকে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ইসিএল এর চিনাকুড়ি খনিতে ডুলি ছিঁড়ে মৃত্যু হলো 2 শ্রমিকের। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, নিখোঁজ রয়েছেন এখনো 2 জন শ্রমিক। এসিসিআই ইসিএল এর খনিতে ডুলি ছিঁড়ে মৃত 2 শ্রমিক। কুলটির চিনাকুড়িতে খনিতে দুর্ঘটনা, খাদানে ডুলি পড়ে মৃত 2, এখনো নিখোঁজ। তাদের কি অবস্থা, এই নিয়ে আশঙ্কায় গোটা চিনাকুড়ি খনি এলাকা। सेफ्टी बेल्ट भी लगाया था वो लोग, लेकिन गाइड ड्रॉप जब टूटता है तो सेफ्टी बेल्ट रोकने का मतलब नहीं, क्योंकि 2200 फुट नीचे गाइड ड्रॉप होता है, उसका बहुत वजन ज्यादा होता है। उसी में घटना हुआ, गाइड ड्रॉप नीचे चला गया, साथ में एक आदमी वो मर गया, एक आदमी साथ में गाइड ड्रॉप के संग में चला गया। ঠিকাদারের লোক একটা ছিল আর আমাদের গ্রুপের লোক 5টা ছিল। এবার আমরা কাটিং ফাটিং করছিল, হঠাৎ নিজে ফসকে পড়ে গেল। তো আকাশ আমার ভাই মানে দাদাই লাগে, ও এমনি ঝুলে গেছিল আর একটা মানুষ নিচে পড়ে গেছে। ওখানে যে আমাদের চিনাকুড়ি মাইন নাম্বার 1 এর যে হেড গিয়ারটা ছিল, ওটা অনেক পুরনো হয়ে গেছিল, সেজন্য ওটাকে রিপেয়ারিং এর জন্য কন্ট্রাকচুয়ালি কাজ দেওয়া হয়েছিল। সেফটি বেল্ট লাগানোই ছিল, সবকিছু ছিল। পুরনো যেগুলো গার্ডার কেটে কেটে বাদ দিয়ে রিফারবিশ করার কাজ চলছে। আনফর্চুনেটলি যে গার্ডারে ওরা অ্যাঙ্কারিং করেছিল নিজেদের সেফটি বেল্টটা, সেটাই ভেঙে পড়ে, গার্ডারটা ভেঙে পড়ে গিয়ে ওরা ওপর থেকে নিচে পড়ে যায়। যা ওদের কম্পেনসেশন ডিউ অ্যাজ পার এগ্রিমেন্ট, সবকিছু ওদের পেমেন্ট, কম্পেনসেশন পেমেন্ট সবকিছু করা। এবার মালদার খবরে যাব। জমি দখল ঘিরে সংঘর্ষে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুরের হাই স্কুল পাড়ার নয়াটোলায় দুপক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বচসা গ্রামবাসীদের, পুলিশকে ঘেরাও গ্রামবাসীদের।
বিক্ষোভকারীদের সরাতে পুলিশের লাঠি। হরিশ্চন্দ্রপুরে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ। দেখুন সেই ছবি। ফ্ল্যাগিং ছিল না, এখন তো মিউটেশন হয়, অনেকভাবেই হয়। এটা হচ্ছে মিউটেশন তো মানে এখন অনলাইন হয়ে যায় স্টেট লেভেল। এটা কতদিন আগে হয়েছিল? রেকর্ড আর রেজিস্ট্রিটা কতদিন আগে হয়েছিল সরকারি জায়গাটা? স্টেট লেভেল ইউজারের থেকেই হয়েছিল এটা, এবং এটা খুব এই 24 সালেই হয়েছিল, যেহেতু ফ্ল্যাগিং ছিল না এটাই। আচ্ছা, মানে আমরা ওয়েস্টল্যান্ড যেগুলো পাট্টা থাকে, পাট্টা ল্যান্ডগুলোকে লক করে দেওয়া হয়। এটায় লক করা ছিল না, 2 একরে লক করা ছিল না, 2 একর নিয়েই সমস্যা হয়েছে। বাড়িঘরের মায়া, বড় মায়া। এই যে ময়নাগুড়িতে বা উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 5 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সংসার, বাড়িঘর ভেঙে মাটিতে মিশে গেছে। ত্রাণ শিবির করা হয়েছে, কিন্তু সেই ত্রাণ শিবিরে মন টিকছে না। যারা শতাধিক পরিবারের সদস্য বাড়ির মায়ায় ভিটে মাটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন এখনো। দেখুন। রবিবারের বিকেল ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় একের পর এক বাড়ি, পাকা বাড়িও ভেঙে পড়েছে। ময়নাগুড়ির পুটিমারিতে ত্রাণ শিবির খোলা হয়েছে, কিন্তু সেই ত্রাণ শিবির ফাঁকা। বাড়ি ঘর ভেঙে তছনছ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার মধ্যেই ভিটেমাটি আঁকড়ে থাকছেন অনেকে। ভেঙে পড়া বাড়ির পাশে টাঙানো পলিথিন, এই পলিথিনের তাঁবুতেই সংসার। কোনো নথি বা দরকারি কিছু যাতে বেহাত না হয় সেই চিন্তা রয়েছে। তাই ত্রাণ শিবিরে না গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে এভাবে তাঁবু তৈরি করে থাকছেন অনেকে। এখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। থাকারও তো ব্যবস্থা করেছিল, থাকেননি? না, বাড়িতে গরু ছাগল আছে, জিনিসপত্র খুব বুঝে। ত্রাণ শিবিরে খাবার এবং জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই তাঁবুতে তো সেসব কিছু নেই। এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে প্রশাসন এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিলি করা হচ্ছে জল, দেওয়া হচ্ছে খাবারও। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, পলিথিন পেয়েছি। তো খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনাদের? তখন থেকে তো দিচ্ছে, জল দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, কেক দিচ্ছে। একই ছবি জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরেও। চারিদিকে ধ্বংসস্তূপ, তারই মাঝে অনেকে থাকছেন, রাত কাটছে খোলা আকাশের নিচে। এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি না, নান নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। ভয়ঙ্কর ঝড়, তুমড়ে মুচড়ে গেছে ঘর বাড়ি, লণ্ডভণ্ড হয়ে গেছে জীবন। তবু ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না অনেকেই। ঠিক কোন মানসিক অবস্থায়, কতটা উদ্বেগে থাকলে এমন হয়, সেটা বুঝতে মনোবিদের সাহায্য নিচ্ছে প্রশাসন। ঝড়ে বিধ্বস্তদের কাউন্সেলিং এর ব্যবস্থা করবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার থেকে গ্রামে গ্রামে বসবে ক্যাম্প। যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছে, তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। তাতে অনেকটা ট্রমা কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে। অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে। তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু, আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবারে আমার বাংলায় গরমের খবর। চাঁদি ফাটা গরম এখনই, তারপরেও আবার আগামী দিনে তাপপ্রবাহের পূর্বাভাস বিভিন্ন জেলায়। দেখুন। এপ্রিলের শুরুতেই গরমে কাহিল, চড়া রোদে নাজেহাল, ঘেমে নে একসা। এরই মধ্যে আরও গরম খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের সতর্কবার্তা, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান,
শুক্র এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু বইতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক মানে কোনো রেনফলের আগামী 5 তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই। উষ্ণ দিন, অস্বস্তিকর দিন, এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে। পশ্চিমের জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার বিকেলের পর আবহাওয়ার বদল হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।